রহস্যপিডিয়া উইথ সৌভিক। কিছু কিছু গল্প থাকে জানেন তো, তার প্লট ভাবতে ও তারপর লিখতে বসলে মগজে দারুণ চাপ পড়ে। রহস্যপিডিয়ার আজকের গল্পটা অনেকটা তেমনই। লিখতে বসে অদ্ভুত একটা ঘোরে চলে গিয়েছিলাম, আর সেই ঘোর কাটানোও ছিল খুব মুশকিল ব্যাপার। কিন্তু কি করব, ঘোর যে কাটাতেই হবে, না হলে গল্প শুনিয়ে আপনাকে ঘোরে পাঠাবো কিভাবে? নমস্কার, আমি সৌভিক। ওয়েলকাম अगेन টু মাই পডকাস্ট রহস্যপিডিয়া। আর আজকের গল্পে গোয়েন্দা অভিসেন লড়বেন একেবারে অপ্রত্যাশিত একজন শত্রুর সঙ্গে। আগের গল্পটা মনে আছে, ঘনায় যখন অন্ধকার? ওই গল্পের শেষ থেকেই এই গল্পের শুরু। চলুন তাহলে শুরু করা যাক। শুভ্র রায়ের কেসটা আমাকে ভালোই নাকানি চোবানি খাওয়ালো। মানসিকভাবে প্রচণ্ড স্ট্রেসড হয়ে পড়েছিলাম। শুভ্র গ্রেফতার হওয়ার পর মামলাটা কার্যত শেষ, কিন্তু আমার মাথা ও মনের দোলাচল যেন কিছুতেই থামছে না। বারবার মনে হচ্ছে যেন নিজের ভেতরেই কেউ হাঁটাহাঁটি করছে, কিছু ভেবে চলেছে প্রতিনিয়ত। আর আর একটা একটা অদ্ভুত অনুভূতি, যে অনুভূতি আমার একেবারেই অচেনা। ঘরে ও অফিসে বসে মাঝে মাঝেই গুমোট লাগে, দম বন্ধ হয়ে আসে। রাস্তায় একটু টহল দিতে বেরোই, কিন্তু এই ব্যস্ত কলকাতার রাস্তায় মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকলেও মনে হচ্ছে আমি যেন কারোর চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছি। কিন্তু সেই মানুষ বাইরের কেউ না, সে রয়েছে আমার ভিতরেই। আদিম রিপুদের মতোই বহু যুগের পুরনো সে, তবে আজও আমার অচেনা। কিন্তু এবার সে আমায় চিনতে চায়, আমায় বুঝতে চায়, সে মিশে যেতে চায় আমার আত্মায়। শুভ্রকে জেরা করার সময় তার যে চাহনি আমি দেখেছিলাম, সেই চাহনি যেন এখন আমার ভেতরেই বাসা বেঁধেছে। আমার কাজে মন বসছে না, রাতে ঘুমও আসছে না। খুব অদ্ভুত কিছু বিষয় নিয়ে পড়াশোনা করতে শুরু করলাম। সাইকোপ্যাথি, মনস্তাত্ত্বিক বিচ্যুতি, ক্লিনিক্যাল ম্যানিয়া, ভিক্টিমোলজি, এই সমস্ত বইয়ের পাতায় পাতায় খুঁজতে থাকলাম 3টে প্রশ্নের উত্তর। হ্যাঁ, 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন, একজন সাইকো কিলার কেন খুন করে? দ্বিতীয় প্রশ্ন, তার ভেতর কি এমন কাজ করে? আর তৃতীয় প্রশ্ন, অন্ধকার কোথা থেকে জন্ম নেয়? 2 মাস, টানা 2 মাস এই নিয়ে ঘাঁটাঘাঁটি ও পড়াশোনার পর একটা কথা আমার কাছে স্পষ্ট হয়ে গেল। বুঝতে হলে অভিজ্ঞতা দরকার। এই বইগুলো শুধু তত্ত্ব আর কেস রিপোর্ট। আমাকে আরো ভেতরে ঢুকতে হবে। মনে পড়ল, শুভ্র বারবার বলছিল, মনের অন্ধকার বুঝতে চাইলে অন্ধকারে নামতেই হবে। এবার আমার ভেতরেও যেন ধীরে ধীরে সেই তাগিদ জন্ম নিতে লাগলো। একদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালাম। চোখে সম্পূর্ণ একজন অচেনা মানুষকে দেখলাম। কি হচ্ছে আমার সাথে? আমি কি নিজের নিয়ন্ত্রণে আছি, নাকি আমি শুধু একটা কৌতূহলের শিকার? সেই দিনই আমার মাথায় প্রথম এলো সেই চিন্তা, আচ্ছা, যদি আমি নিজেই একটা খুন করি, তাহলে কি বুঝতে পারবো খুনির মাথায় ঠিক কি চলে? এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার, এই ভাবনা আমাকে ভয় দেখালো না, বরং অদ্ভুত এক শান্তি এনে দিল। হ্যাঁ, শান্তি, যে শান্তি আরো ভয়ঙ্কর। পরদিন সকাল আমি একটা তালিকা তৈরি করলাম যে কার ওপর এই এক্সপেরিমেন্টটা করা যেতে পারে। চাই এমন কাউকে যার মৃত্যুতে সমাজে তেমন প্রভাব পড়বে না। অনেক ভাবনা চিন্তার পর একটা নাম আমার মাথায় এলো, সুজন।
সুজন আমার শৈশবের বন্ধু, একসাথেই বড় হয়েছি, কিন্তু কাজের ব্যস্ততার কারণে বছরের পর বছর কোনো যোগাযোগ নেই। শ্রীরামপুরে একটা ফ্ল্যাটে একলা থাকে, চাকরিও অনিয়মিত, কেউ খোঁজও নেয় না ওর। মনে মনে নিজেই নিজেকে বললাম, পারফেক্ট, বন্ধুই তো বন্ধুর উপকার করবে, তাছাড়া এমন নিষ্প্রয়োজন জীবন রেখে কি লাভ। আর এটা তো খুন নয়, এটা গবেষণা, সাইকোপ্যাথি বোঝার জন্য একটা দরজা খুলছি আমি। আর এই স্যাক্রিফাইস সমাজের কাজে লাগবে। সুজনকে ফোন করে ওর খবর নিলাম। ওকে জানালাম যে একদিন ওর বাড়ি যাব, অনেক দিন দেখা হয় না। সে তো শুনে ভীষণ খুশি। ঠিক হলো আগামী পরশুই যাব সুজনের বাড়ি। না, দেখা করতে নয়, যাব লিখতে আমার গবেষণার অন্তিম পর্ব। সেদিন রাত্রে পৌঁছলাম শ্রীরামপুরে। সুজনের ফ্ল্যাটের সামনে গিয়ে যখন দাঁড়ালাম, তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। ওর ঘরের জানলা দিয়ে উঁকি দিচ্ছে সাদা আলো। সঙ্গে একটা ব্যাকপ্যাক ছিল, তাতে ছিল দড়ি, একটা স্ক্যালপেল ও ঘুমের ওষুধ। সব প্ল্যান করেই এসেছি। আজ আমাকে এই অন্তিম পর্বটা লিখতেই হবে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে কেমন যেন নিরুদ্বেগ হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল আমি এই পৃথিবীর সবচেয়ে শান্ত মানুষ। সুজনের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেললাম। বেল টেপার জন্য হাত তুলতেই দরজার ভেতর থেকে কানে এলো সুজনের হাসির শব্দ। লক্ষ্য করলাম মেন ডোরটা ভেজানো রয়েছে, ভেতর থেকে বন্ধ নয়। হালকা ঠেলে উঁকি মেরে দেখলাম ড্রয়িং রুমের সোফায় সুজন একা বসে পুরনো অ্যালবাম থেকে ছবি দেখছিল আর নিজেই নিজেকে বলছিল, কত ছোটবেলার ছবি, হ্যাঁ? ছোট্ট আমি আর ছোট্ট অভি, দুজনে ফুটবল হাতে দাঁড়িয়ে। অভিটা ফুটবল খেলতে কি না ভালোবাসতো, আর আমায় ছাড়া তো খেলতে যেতেই চাইতো না। আমি যেতে না চাইলে সে পারলে আমাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে যেত। সেই অভি আজ বড় গোয়েন্দা, কত ব্যস্ততা তার। ভাবতাম আমার মতো একজন বেকারের কথা ভাবার সময় কি আছে ওর। কিন্তু ওর ফোনটা আসাতে আমি অবাক হয়ে গেলাম। আজও আমাকে মনে আছে ওর। তোকে বড্ড মিস করি রে ভাই, তাড়াতাড়ি আয়, আজ তোর পছন্দের মাটন কষা বানিয়েছি। দুই ভাই মিলে অনেক দিন পর 3 কোনা পরোটা দিয়ে খাবো। সুজনের চোখ ভিজে এলো, আর এতক্ষণ দরজার ওপাশে দাঁড়িয়ে সবটা দেখলাম আমি। আমার বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল, চোখ থেকে ঝরে পড়ল 2 ফোঁটা জল। এই মানুষটাকে আমি খুন করতে যাচ্ছিলাম, এই মানুষটাকে যে বহন করে নিয়ে বেড়ায় আমার গোটা শৈশবটা, এই স্বার্থপরতার দুনিয়ায় যে আজও নিঃস্বার্থভাবে ভালোবাসে আমায়, তাকে আমি খুন করতে যাচ্ছিলাম। হঠাৎ মনে পড়ল, শুভ্রত মানুষকে এভাবেই দেখত, পরীক্ষার নমুনা হিসেবে। আমি কি ক্রিমিনালের ভেতরের মানুষকে বুঝতে গিয়ে নিজেই ক্রিমিনাল হয়ে যাচ্ছিলাম? আমিও কি শুভ্রর মতো অন্ধকারে পা বাড়াচ্ছিলাম? রাগে হাত পা কাঁপতে লাগলো আমার, নিজের ওপর ঘৃণায় চোখ বুজে এলো। আমি পিছিয়ে এলাম, ছুটতে ছুটতে বেরিয়ে এলাম সুজনের ফ্ল্যাট থেকে। বাড়ি ফিরে বাথরুমে ঢোকার সঙ্গে সঙ্গে অঝরে বমি শুরু হলো। ঘন্টা খানেক ধরে কাঁপতে কাঁপতে বসে রইলাম টয়লেটের মেঝেতে। গায়ে তখন ধুম জ্বর, ফোনটা ক্রমাগত বেজে চলেছে। সুজনের কল, কিন্তু ওই কল ধরার মতন সাহস তখন আমার নেই। ভোর হতেই আমি বাড়ির বাইরে বেরোলাম। সুজনকে টেক্সট করে দিয়েছিলাম যে শরীর খারাপ বলে যেতে পারলাম না, তবে খুব শীঘ্রই দেখা হচ্ছে। বাইরে বেরোতে সূর্যের আলোর উষ্ণতা গায়ে লাগতে লাগতে আমার চোখ বেয়ে জল নেমে এলো। মনে হলো আমি বেঁচে গেছি,
আমি ভার্সেস আমির এই লড়াইয়ে আমার আমিকে আমি বাঁচিয়ে নিতে পেরেছি, নিজেকে ফিরে পেয়েছি আরো একবার। আমার মধ্যের যে মানুষটা ছিল সে এখনো মরেনি। বুঝতে পারলাম যে সত্যি অন্ধকারে কোনোদিন আলো খুঁজে পাওয়া যায় না। প্রকৃত আলো খুঁজতে তাকাতে হয় নিজের ভেতরে। সেদিন রাতে বাড়ি ফিরে ডায়েরিতে লিখলাম, অভি সেন আবার ফিরে এসেছে, তবে শুধু গোয়েন্দা হিসেবে নয়, মানুষ হিসেবেও।